হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো B.Ed এর আবার একটি নতুন এপিসোডে প্রত্যেককে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। তো গত দিনের ভিডিও থেকে আমি কমেন্ট পিক করেছি এবং তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আজকের এই স্পেশাল ভিডিওটা কিন্তু হতে চলেছে। বিশেষত আজকের এই ভিডিওটা হতে চলেছে থার্ড সেমদের জন্য, কিন্তু ফার্স্ট সেমদের জন্য কিন্তু খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিও আমি নিয়ে চলে আসব। তো তার জন্য ফার্স্ট সেমরা এই ভিডিও যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে নতুন টপিক তো আমার অলরেডি ভাবা হয়ে গেছে, কোন টপিকের উপরে নেক্সট ভিডিও আমি নিয়ে আসবো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে। থার্ড সেমদের জন্য আজকে এই স্পেশাল এপিসোডে কি কি থাকছে, যে জিনিসটা কিন্তু তোমাদের থার্ড সেমে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাটার। তো কি কি হতে চলেছে আজকের এই ভিডিওতে একটা হাইলাইট আমি মোটামুটি তোমাদেরকে বলে দিই। প্রথমত B.Ed এর থার্ড সেমে যখন তোমরা স্কুলে যাবে তখন তোমাদের একটা ইন্টার্নশিপ পর্বে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিস থাকবে। তো এই কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিস বা গোষ্ঠীভিত্তিক কার্যাবলী কি, এই নিয়ে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে। তো আজকের এই ভিডিওটা হতে চলেছে ডেডিকেটেড স্লট শুধুমাত্র থার্ড সেমদের জন্য, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা হতে চলেছে। কাজেই ভিডিওটা দেখা মাত্রই লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। যে তোমাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, এবং প্রথমেই রিকোয়েস্ট করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তাহলে তোমাদের পুরো যে ধারণাটা সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আমি জানি তোমাদের কলেজের স্যার ম্যামরা আছেন, তারা তোমাদেরকে অবশ্যই বিষয়টা পরিষ্কার করে দেবেন। তা সত্ত্বেও আমিও একটু চেষ্টা করি যাতে তোমাদের ধারণাটাকে আরেকটু নেক্সট লেভেলে আমি স্পষ্ট করে দিতে পারি। তো চলো এবার ভিডিওটি শুরু করা যাক। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকো, বেল আইকনটি প্রেস করার মাধ্যমে ভিডিওটিতে লাইক করে দিও। তো চলো এবার ভিডিওটি শুরু করি। তো কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিস এটা কি? কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিস হলো গোষ্ঠীভিত্তিক কার্যাবলী। গোষ্ঠী কি? মানুষ হলো একটি সমাজবদ্ধ জীব। যে বইটা তোমাদেরকে আমি ফলো করতে বলবো, ভিডিওর শেষে একটা বই আমি তোমাদের ফলো করতে বলবো, যদি বইটা ফলো করতে পারো তাহলে ঠিক আছে, নইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা সংগ্রহ করে নিতে পারো প্রত্যেকটা যে গোষ্ঠীভিত্তিক কার্যাবলী থাকবে সেই বেসিস। মানুষ হলো সমাজবদ্ধ জীব। সমাজে একে অপরের সাথে মিলেমিশে চলতে চলতে মানুষের মধ্যে কিন্তু একটা কমিউনিটি তৈরি হয় বা একটা গোষ্ঠী তৈরি হয়। কি এই কমিউনিটি? কমিউনিটি শব্দটা দুটো ল্যাতিন শব্দ থেকে এসেছে। কি? একটা হচ্ছে কেম, CAM কেম, আর একটা হচ্ছে মিউনিস। অর্থাৎ কেম শব্দের অর্থ হলো টুগেদার, আর মিউনিস শব্দের অর্থ হলো সার্ভ, অর্থাৎ সার্ভ টুগেদার, অর্থাৎ একত্রিতভাবে কোনো কিছু পরিবেশন করা বা সার্ভ করা বা কোনো একটা কার্য সিদ্ধি করা। ক্যাম মিউনিস অর্থাৎ কমিউনিটি এখান থেকে উৎপত্তি হয়েছে, অর্থাৎ একত্রিতভাবে কোনো কিছু করা। তো এই মানুষ একসাথে গোষ্ঠীবদ্ধভাবে যে কাজটি করে সেটাকে বলা হয় গোষ্ঠীভিত্তিক কার্যাবলী। তো এই গোষ্ঠীভিত্তিক কার্যাবলীর আমাদের এই থার্ড সেমিস্টারে কি রোল রয়েছে? তো এনসিটির যে 2014-এর যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক এসেছিল, B.Ed এর কারিকুলাম ফ্রেমওয়ার্ক, সেখানে কিন্তু এই গোষ্ঠীভিত্তিক কার্যাবলীকে বিশেষভাবে ইনপুট করা হয়েছে। এর একটা মেন উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যটা কি? যখন আমরা একটা গোষ্ঠীতে অন্তর্ভুক্ত হয়ে কোনো একটা কাজ করি, সেই কাজের কিন্তু নির্দিষ্ট কিছু উদ্দেশ্য থাকে, নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকে, কিছু লক্ষ্য থাকে, যেগুলো থেকে আমরা কিন্তু কিছু শিখব। তো এই গোষ্ঠীভিত্তিক কার্যাবলীটাও কিন্তু এই কারণে ইনক্লুড করা হয়েছে যাতে এখান থেকে কোনো কিছু শেখা যায়। এই গোষ্ঠীভিত্তিক কার্যাবলীর কতগুলো উদ্দেশ্য রয়েছে। তো উদ্দেশ্যটা এবার আমি তোমাদেরকে এক এক করে বলি, বেশ কতগুলো বলবো, খুব বেশি সময় নেব না। এই গোষ্ঠীভিত্তিক কার্যাবলীর যে উদ্দেশ্য আসছে, প্রথমত কি? সেটা হলো আচার আচরণ সংস্কৃতি ঐতিহ্য বজায় রাখার জন্য গোষ্ঠীবদ্ধভাবে কোনো কিছু করে তোলা হয়। গোষ্ঠীর সদস্যদের বোধ গড়ে তোলার জন্য এটা প্রয়োজন। তারা সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠবে। শুধু নিজস্ব সংস্কৃতি নয়, অন্যান্য সংস্কৃতির প্রতি সমান শ্রদ্ধাশীল হয়ে উঠবে। অর্থাৎ এই গোষ্ঠীভিত্তিক কার্যাবলীর মধ্যে দিয়ে আমরা স্টুডেন্টসদেরকে বা আমরা নিজেরাও এই কার্যাবলীর মধ্যে অংশগ্রহণ করে কতকগুলো বিষয় চরিতার্থ করব বা কতকগুলো বিষয় কিন্তু আমরা জানব। প্রথমত, ঐতিহ্য অনুসারে পাশাপাশি তার সঞ্চালনে তার সদার্থক ভূমিকা গ্রহণ করবে। সদস্যদের মধ্যে প্রকাশিত হবে জাতীয়তাবোধের বিকাশ। এখান থেকে একটা ছোট্ট জিনিস কিন্তু উঠে আসে, জাতীয়তাবোধের বিকাশের জন্য আমাদের কি কি করা উচিত। প্রথমত, স্বাধীনতা দিবস উদযাপন, প্রজাতন্ত্র দিবস উদযাপন, যেগুলো কিন্তু আমরা বিদ্যালয় স্তরে করে থাকি, স্টুডেন্টসরা কিন্তু করে থাকে। সুতরাং এই জাতীয়তাবোধের বিকাশের জন্য আমরা স্টুডেন্টসদেরকে গোষ্ঠীবদ্ধভাবে বা গোষ্ঠীভিত্তিকভাবে
স্বাধীনতা দিবস পালন করানোর যে পদক্ষেপ সেটাকে গ্রহণ করতে পারি। এর কতকগুলো বৈশিষ্ট্য রয়েছে। তো প্রথমত গোষ্ঠীভিত্তিক কার্যাবলীর একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বা উদ্দেশ্য রয়েছে, যেগুলো কিন্তু এরপর যে উদ্দেশ্যগুলো আসবে, প্রত্যেকটা গোষ্ঠীভিত্তিক কার্যাবলীর এক একটা বিবরণ আসবে, সেটার একটা ছোট ছোট ভূমিকা তোমাদেরকে করতে হবে, তার কতগুলো আবার উদ্দেশ্য আসবে এবং তার বৈশিষ্ট্য আসবে, এবং সেখান থেকে স্টুডেন্টসরা কী শিখলো, এডুকেশনাল পার্সপেক্টিভ কী আছে, সেই জিনিসগুলো কিন্তু সেখান থেকে উঠে আসবে। তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হলো। যদি ক্লিয়ার না হয় কমেন্ট সেকশনে জানিও। তুমি এই ভিডিওর এই মিনিট পর্যন্ত দেখলে কিনা সেটা অবশ্যই জানিও। তাদের মধ্যে পারস্পরিক সংহতি বোধ গড়ে তুলবে। সংহতি বোধ কী করে গড়ে উঠবে? প্রথমত বিদ্যালয়ে যখন কোনো কালচারাল ফাংশন হয়, দেখবে স্টুডেন্টসদেরকে আমরা গোষ্ঠী ভিত্তিকভাবে বা বিভিন্ন রোল প্লে করতে দিই। এক একজন স্টুডেন্ট কিন্তু এক একটা পার্ট প্লে করে। সুতরাং এর মধ্য দিয়ে স্টুডেন্টসদের একটা দলগত নাচ, দলগত সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে তাদের মধ্যে যে একত্রে কাজ করার মানসিকতা গড়ে ওঠে, এর মধ্যে কিন্তু তাদের মধ্যে যে সংহতি বা সহিষ্ণুতা বা সহনশীলতা কিন্তু গড়ে ওঠে, ঠিক কিনা? আরও একটা উদ্দেশ্য রয়েছে, যেটা গোষ্ঠীর সদস্যদের মধ্যে দলগত কাজের মানসিকতা গড়ে উঠবে। একের প্রতি অন্যের যে শ্রদ্ধা সেটা প্রকাশ পাবে এবং সম্মান প্রকাশ পাবে। ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে, যেহেতু একটা ডিটেল এক্সপ্লেনেশন করছি, পার্ট 1 এক্সপ্লেনেশন। আজকে তোমাদের মোটামুটি একটা কনসেপ্ট দেবো, নেক্সট দিন বললে এর উপরে আরও কিন্তু পার্ট 2 আমি নিয়ে চলে আসব। তো দেখো, তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে উঠবে। বিষয়গুলো নিয়ে তোমরা একটুখানি দেখে নিচ্ছ। এরপর দেখো নেক্সট এই গোষ্ঠীভিত্তিক কার্যাবলীর মধ্যে কি কি বিষয় রয়েছে। তো দেখো, প্রথম যেটা রয়েছে, এখানে তোমাদের এক একটা কিন্তু দিতে পারে, টপিক ওয়াইজ কিন্তু ভাগ থাকে এক একটা স্টুডেন্ট বা এক একটা বিএডের যারা পিপল টিচার রয়েছে তাদের জন্য। এই জিনিসগুলোকে তোমাদের স্কুলে গিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ স্কুলে গিয়ে তোমরা স্টুডেন্টসদেরকে দিয়ে এইগুলো করাবে এবং প্রত্যেকটা স্টুডেন্টসের এক একটা দল থাকবে, সেই দলের সাথে তোমাদের নিজেদেরও কিন্তু একটা ছবি তুলতে হবে, যেটা কিন্তু তোমাদের প্র্যাকটিকামের যে খাতা হবে সেই খাতাতে অ্যাটাচ করতে হবে, সাথে এক্সপ্লেনেশনগুলো থাকবে। তো গোষ্ঠীভিত্তিক কার্যাবলীর যে ভূমিকা, উদ্দেশ্য, এগুলো লিখে নিলে এবার যে কটা গোষ্ঠীভিত্তিক কার্যাবলী তুমি স্টুডেন্টসদেরকে দিয়ে করিয়েছো বা তুমিও তাতে ইনক্লুড ছিলে, সেই জিনিসগুলো কিন্তু 1 বাই 1 তোমাকে সেখানে এক্সপ্লেন করতে হবে উইথ পিকচার। তো দেখো, এখানে যেটা রয়েছে, সামাজিক সমস্যাবলী সম্পর্কিত প্রচার ও অভিযান সংগঠন। তো সামাজিক সমস্যার মধ্যে কি কি রয়েছে? বিভিন্ন পরিবেশগত সমস্যা থাকতে পারে, বিভিন্ন সচেতনতামূলক যে কাজ হতে পারে। তো তার উদ্দেশ্য কি, তার যে ফলাফল কি, এর মধ্যে কতগুলো উদাহরণ দিচ্ছি। দেখো, প্রাকৃতিক দুর্যোগ, পরিবর্তনশীল সমাজ, দারিদ্রতা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তুমি কাজ করতে পারো। বা যে পোলিও রয়েছে বা অপসংস্কৃতি, এইগুলো। দেখো, পোলিও দিবস নিয়ে তুমি কিভাবে অ্যাওয়ারনেস করবে। তো পোলিও দিবস কবে, বিশ্ব পোলিও দিবস, এই নিয়ে একটা তুমি লিখলে। পোলিও কিভাবে ছড়ায়, ভাইরাসের মাধ্যমে পোলিও ছড়ায়, এই ভাইরাস শুধুমাত্র মানুষের মধ্যে বেঁচে থাকতে পারে, এরকম রিলেটেড জিনিস লিখতে হবে। তার নেক্সট পয়েন্ট তোমাদের করতে হবে পোলিওর লক্ষণ সমূহ। তারপর রয়েছে হালকা সংক্রমণ বা মাঝারি সংক্রমণ যে যে জিনিসগুলো হয়। তারপরে পোলিওর যে শ্রেণী বিভাগ রয়েছে, রোগ নির্ণয় কি করে করতে হয় পোলিওতে, চিকিৎসা পদ্ধতি, উপকরণ সমূহ, এই নিয়ে কিন্তু তোমাদের একটা খাতা করতে হবে, সিম্পল খাতা, কোনো কিন্তু সমস্যা এর মধ্যে তোমাদের পড়তে হবে না। নেক্সট হচ্ছে দেখো গার্ডেনিং, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু পড়ে। তো উদ্যান চর্চা, এই উদ্যান চর্চার প্রথমে তোমরা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতার লাইন তুলে ধরলে। তো উদ্যান চর্চা কি, উদ্যান চর্চার যে উদ্দেশ্য রয়েছে সেটা, এবং স্থান নির্বাচন। তো স্কুলে কিন্তু উদ্যানও থাকে, স্কুলে কিন্তু গার্ডেনিং হয়। নেক্সট রয়েছে উদ্যান চর্চার জন্য যে প্রয়োজনীয় উপকরণ, যেগুলো রয়েছে কোদাল, ঝুড়ি, একদম সিম্পল, মানে অতটা তোমরা যে কমপ্লিকেটেড ভাবছো এরকম কিন্তু কিছু নয়। নেক্সট হচ্ছে উপকরণগুলির ব্যবহার। তো কোদালের ব্যবহার কি করে করতে হয়, কাঁচির ব্যবহার কি করে করতে হয়। উদ্যান প্রস্তুতি হলো, তারপরে উদ্যানের একটা ছবি তুললে তোমরা। তারপরে দেখো, বৃক্ষরোপণ হতে পারে, তারপরে সাধারণত সার দিতে হয় বৃক্ষতে, সেই সার 2 প্রকার, এরম টাইপের কিন্তু জিনিস তোমাদের ওখানে লিখতে হয়। শিক্ষার্থীদের অর্জিত অভিজ্ঞতা, যে বিষয়টা তোমাদের বলতে চাইছিলাম, যে স্টুডেন্টসরা এই উদ্যান পালনের মধ্যে দিয়ে কী শিখলো বা তাদের কি অভিজ্ঞতাটা হলো, তারপরে একটা উপসংহার দিয়ে প্রত্যেকটা কিন্তু তোমাদের যে গোষ্ঠীভিত্তিক কাজ সেগুলো কিন্তু শেষ হবে, এবং সঙ্গে কিন্তু ছবি থাকবে। ক্লিনলিনেস অফ দ্য ক্যাম্পাস অ্যান্ড বিউটিফিকেশন, অর্থাৎ সৌন্দর্যায়ন। তো এই সৌন্দর্যায়নের উদ্দেশ্য কি, একটা দুটো বলি। বিদ্যালয়ের পরিচ্ছন্নতা, বিদ্যালয়ের আভ্যন্তরীণ বাহ্যিক উভয় প্রকার সৌন্দর্য বৃদ্ধির সহায়ক, অর্থাৎ বিদ্যালয়ের মধ্যে যে সৌন্দর্য বৃদ্ধি পাবে তার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজন রয়েছে। বিদ্যালয়ের পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য দৃশ্য দূষণ দূর করে। তো এই বিষয়গুলো রয়েছে, এবং অপরিচ্ছন্নতার কারণ এখানে উল্লেখ করতে হবে। এবং পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বৃদ্ধির বহুমুখী দিক রয়েছে এর মধ্যে। তারপরে এর মধ্যে বেশ কতগুলো সাব পয়েন্ট করতে পারো, যেমন দূষণমুক্ত পরিবেশ,
পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন, উন্নততর নিকাশি ব্যবস্থা, স্বচ্ছ জীবাণুমুক্ত পানীয় জলের ব্যবস্থা। তো এগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা অবশ্যই বলো, আমি পিডিএফ আকারে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। নেক্সট রয়েছে এখানে পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যায়নের জন্য প্রয়োজনীয় কি কি তোমরা করতে পারো, সেগুলো রয়েছে সচেতনতা শিবির স্থাপন করা, আলোচনা সভা গঠন করা, বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হতে পারে, বা সেমিনার আয়োজন করতে পারো, বিতর্ক সভা গঠন করতে পারো। তো এই বিষয়গুলো নিয়ে পয়েন্টগুলো টাচ করতে হবে। এবং তারপরে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা, শিক্ষার্থীর ভূমিকা কি রয়েছে, কমিটি গঠন করা যেতে পারে এর জন্য। তারপরে রয়েছে সৌন্দর্যায়নের যে গুরুত্ব। তো এইভাবে একটা উপসংহার দিয়ে এটাও শেষ হচ্ছে। তারপরে হচ্ছে আসবাবপত্র পরিষ্কার, অর্থাৎ স্কুলের আমরা দেখেছি চেয়ার, বেঞ্চ, তারপরে আলমারি, এই যে জিনিসপত্রগুলো রয়েছে এগুলো স্টুডেন্টসদেরকে দিয়ে তোমাকে পরিষ্কার করাতে হবে। স্টুডেন্টসরা এর মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতার যে স্বরূপ সেটা বুঝতে পারবে, তার ভালো গুণ খারাপ গুণ কী রয়েছে অপরিচ্ছন্নতার সেটা বুঝতে পারবে। তো এই সঙ্গে সঙ্গে তোমরা এগুলো করাবে এবং স্টুডেন্টসদেরকে দিয়ে এগুলো করানোর সময় একটা কিন্তু ছবি তুমি তুলে নেবে। তো পরিষ্কার পরিচ্ছন্নতারও কিছু উদ্দেশ্য রয়েছে, আবার এর কিছু উদ্দেশ্য এবং শ্রেণীকক্ষে যে সমস্ত আসবাবপত্র রয়েছে যেমন হাই বেঞ্চ, লো বেঞ্চ, টেবিল, চেয়ার, আলমারি এগুলো রয়েছে। তারপরে অপরিচ্ছন্নতার কারণসমূহ, এগুলো কিভাবে অপরিচ্ছন্নতা হয়। যেমন দেখো বেঞ্চে আমরা অনেকে দেখেছি, আমরা নিজেরা যখন পড়তাম স্যার ম্যাম ক্লাস নিচ্ছেন, অবসর টাইমে আমি লিখেই যাচ্ছি, ফুল আঁকছি, এরকম ধরনের কিন্তু যে বদমাইশি বা দুষ্টুমিগুলো করতাম, এর ফলে কিন্তু বেঞ্চগুলো কী হতো অপরিচ্ছন্ন হয়ে যেত। সেই বেঞ্চগুলোর এই অপরিচ্ছন্নতা দূর করতে গেলে পুনরায় তার উপরে পলিশ করতে হবে বা রং করে দিতে হবে, তাই না? রাস্তার নিকটে হলে তো ধুলোবালি জমবেই। বিদ্যালয়ে সার্বিক পরিচ্ছন্নতা, মানব সম্পদের অভাব রয়েছে, সংরক্ষণ ও পরিমার্জনের অভাব, অর্থাৎ এগুলো রয়েছে অপরিচ্ছন্নতার কারণ। তারপর রয়েছে যে এই আসবাবপত্র পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কি কি কর্মসূচি গ্রহণ করা যেতে পারে। রয়েছে বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গের ভূমিকা, অর্থাৎ ব্যক্তিবর্গ যারা বিদ্যালয়ের সঙ্গে যুক্ত রয়েছে তারা এখানে কি কি ভূমিকা নিতে পারে। পরিচ্ছন্নতার গুরুত্ব একটা আসবে, তো তোমরা এইগুলো কিন্তু প্রত্যেকটা 2, 3, 4টে করে পয়েন্ট লিখতে পারো। তারপরে রয়েছে বিদ্যালয় সমাবেশ বা স্কুল অ্যাসেম্বলি, অর্থাৎ স্কুল অ্যাসেম্বলি কীভাবে করা যেতে পারে। অ্যাসেম্বলি বলতে কি, আমরা যেটা ক্লাস শুরুর আগে যে অ্যাসেম্বলি হয় আমাদের, সেই অ্যাসেম্বলি অর্থাৎ জাতীয় সঙ্গীত পাঠ, মহাপুরুষের বাণী পাঠের মাধ্যমে অ্যাসেম্বলি শুরু হয়। তো অ্যাসেম্বলির গুরুত্ব, উদ্দেশ্য এগুলো রয়েছে। তো আজকে মোটামুটি আমি তোমাদের বেশ কতগুলো বিষয় উল্লেখ করে দিলাম। যদি কোনো প্রবলেম তোমাদের হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এবং এই গোষ্ঠীভিত্তিক কার্যাবলীর ওপরে একটা বিশেষ বই রয়েছে রীতা পাবলিকেশনের পক্ষ থেকে, যেটা হচ্ছে দেখো যেটা থেকে আমি তোমাদের এখন এক্সপ্লেন করছিলাম। এই বইটা তোমরা কিনে নিতে পারো, স্কুল ইন্টার্নশিপ বা গোষ্ঠীভিত্তিক কার্যাবলী, যেটা রয়েছে প্রণয় পাণ্ডে, প্রসেনজিৎ নেমো এবং অনির্বাণ ভট্টাচার্য। এটা স্পেশালি 3rd সেমের জন্য বানানো। তো এটা তোমরা অবশ্যই কিনে নিতে পারো, এতে কিন্তু সম্পূর্ণটা তোমরা পেয়ে যাবে এবং অনায়াসে প্র্যাকটিকামটা কিন্তু করে ফেলতে পারবে। তো চলো ভিডিওটি এখানেই শেষ করলাম, জানি অনেকটা বড় হয়ে গেছে। যারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তুমি শেষ পর্যন্ত দেখেছো কি না। আমি লাস্ট 2 লাইনে কি বলবো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানালে আমি বুঝবো যে ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখেছো। তো এই কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিস সম্পর্কে যদি আর কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানিও। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।